গায়ে হলুদের দিন রাতে আমার সদ্য প্রেমিকা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বসলো। সাদা কাগজে গোটা গোটা অক্ষরে লিখে যায়, আমি আবার ফিরে আসব। মৃত্যুর খবরটা আমার কানে পৌঁছাতে হলুদ সন্ধ্যা ফেলে রেখে তার বাড়িতে ছুটে যাই। রাবেয়ার সাথে আমার 7 বছরের প্রেমের সম্পর্ক ছিল। স্কুল জীবন থেকে খুব পছন্দ করতাম মেয়েটিকে। তার সাথে পরিচয়টা হয়েছিল খুব অদ্ভুতভাবে। একবার স্কুল পালিয়ে সিনেমা দেখতে গিয়েছিলাম আমরা কয়েকজন। ব্যাপারটা কিভাবে যেন বাসায় জেনে ফেলে। পরের দিন বাবা আসে স্কুলে ঘটনা সত্যি কিনা জানার জন্য। রাবেয়া স্যারদের চোখ ফাঁকি দিয়ে ঘটনা মিথ্যে বলে বাবাকে বাড়িতে পাঠিয়ে দেয়। অথচ রাবেয়া তখনও আমি ভালো করে চিনতাম না। স্কুলে ছুটির পর কথাটা জিজ্ঞাসা করতে সে শুধু মুচকে এসে বলেছিল, মন বলেছে তাই। কিন্তু সেদিন তার চোখে আমার প্রতি অগাধ ভালোবাসা দেখতে পেয়েছিলাম। তারপর থেকে টুকটাক কথা বলা শুরু দুজনের। রাবেয়ার বাড়ি আমাদের বাড়ি থেকে কিছুটা পথের দূরত্ব ছিল। স্কুল ছুটির পর এগিয়ে দেওয়ার বাহানায় অনেকক্ষণ গল্প করা যেত মন খুলে, কিন্তু তখন কেউ কাউকে ভালোবাসার কথাটা বলতে পারিনি। নবম শ্রেণীতে ভর্তি হওয়ার কিছুদিন পর রাবেয়া আচমকা স্কুল আসা বন্ধ করে দিল। সারাটা দিন ওর বাড়ির পাশে ঘুরতাম মেয়েটিকে একটু দেখার জন্য, কিন্তু রাবেয়ার ছোট বোন ছাড়া কাউকে চোখে পড়তো না। জানাজানি হওয়ার ভয়ে বোনকে জিজ্ঞাসা করার সাহস আমার তখনও হয়ে ওঠেনি। এই কয়টা দিনে ছটপট করার সময়টুকু আমি বুঝে গিয়েছিলাম রাবেয়া আমার মনের পুরো স্থান দখল করে ফেলেছে। তাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না। দিনের পর দিন সন্ধ্যার দিকে আমার রুমের জানলা দুটো টোকা পড়ে। ধর্মর করে জানলা খুলতেই দেখি রাবেয়া দাঁড়িয়ে। রাবেয়াকে জড়িয়ে ধরে আমার সে কি কান্না! এমন আচরণে রাবেয়া পুরো হতভম্ব হয়ে যায়। জিজ্ঞাসা করলো, কী হয়েছে তোমার? বললাম, কোথায় হারিয়ে গেছিলে? সে বলল, নানা বাড়ি গিয়েছিলাম, প্রচণ্ড জ্বর, বিছানা থেকে উঠতে পারিনি। রাবেয়াকে শক্ত করে জড়িয়ে ধরলাম। বললাম, খুব ভালোবাসি, থাকতে পারবো না তোমাকে ছাড়া। রাবেয়ার চোখ সেদিন আমার কথায় ভিজেছিল। শুধু বললো, এই কথাটা বলতে এতদিন সময় লাগে? বাকি রাতটুকু পুকুর পাড়ে বসে জ্যোৎস্নার আলোতে গল্প করে কেটে গেল দুজনার। স্কুল জীবন পেরিয়ে কলেজ উঠতে রাবেয়ার কথাটা বাবার কানে চলে গেল। বাবা ছিলেন খুব রাগী প্রকৃতির মানুষ। তার একমাত্র ছেলের প্রেমের বনায় ঠিক মেনে নিতে পারলেন না। তাছাড়া রাবেয়ার পরিবারের আর্থিক অবস্থা খুব কম ছিল আমাদের থেকে। বাবা গিয়ে ঝামেলা বাঁধিয়ে দিল রাবেয়ার বাবার সাথে। দুজনের মাথায় হাতাহাতি হয়েছিল গ্রামের বাজারে। এই নিয়ে বিচারও বসেছে, কিন্তু বাবার প্রতিপত্তির জোরের গায়ে আঁচ লাগেনি এতটুকু। উল্টো রাবেয়ার বাবাকে জরিমানা করেছিল 5,000 টাকা। এত কিছুর মাঝেও আমি ছিলাম অবিচল। প্রায় বাবার সাথে ঝগড়া হতো আমার। বাড়িতে ঢুকলে রাবেয়ার প্রসঙ্গ টেনে আনতেন তিনি। আবেগের বশে তখন রাবেয়া ছাড়া আর কিছুই কল্পনা করতে পারতাম না। শেষ পর্যন্ত বাবার সাথে কথা বলাটাও বন্ধ হয়ে গেল। তারপর দুজন লুকিয়ে কথা বলা ছাড়িনি। সম্পর্ক ঠিক আগের মতোই ছিল আমার আর রাবেয়ার মাঝে। রাবেয়া কথা দিয়েছিলাম বাবাকে মানিয়ে তোমাকে বিয়ে করব। সম্মতি ছাড়া পালিয়ে বিয়ে করার মতো ছেলে আমি নই। এই পরিস্থিতির মাঝে কলেজ ছেড়ে ভার্সিটিতে পা রাখলাম আমি। রাবেয়ার বাবা মেয়েকে আর পড়াবেন না বলে কলেজ জীবনে ইতি টেনে দিলেন। উপায় না পেয়ে রাবেয়ার সাথে দেখা করতে তাদের বাড়ি যেতে হতো আমাকে। একদিন ধরা পড়লাম ওর বাবার কাছে। আমাকে নিয়ে আবার বিচার বসলো গ্রামে। কিন্তু এবার আর বাবা তার ছেলেকে রক্ষা করতে পারলেন না। শেষ পর্যন্ত গ্রামের সবার সামনে হাত ধরে ক্ষমা চাইতে হলো আমাকে। এই খবর শুনে মা স্ট্রোক করে বসলেন পরের দিন। আমি পুরো পাগলের মতো হয়ে গেলাম মায়ের অবস্থা দেখে। ডাক্তার বলেছে এই সময় এমন কিছু করা যাবে না যাতে আপনার মায়ের মনে খারাপ প্রতিক্রিয়া তৈরি হয়। মা আমার হাত তার মাথায় রেখে প্রতিজ্ঞা করালেন আমি যেন রাবেয়ারকে ভুলে যাই, তার আর বাবার পছন্দের মেয়েকে বিয়ে করি। চারদিক থেকে মানসিক নির্যাতন আর নিতে পারছিলাম না। রাবেয়ার সাথে শেষ বিদায় নিয়ে নতুন একটু মেয়েকে জীবনসঙ্গিনী করার জন্য রাজি হয়ে গেলাম। রাবেয়া শুধু বলেছিল, আমি ছাড়া তুমি কখনোই সুখী হতে পারবে না। মৃত্যুর পর বাড়ির পরিবেশ কতটা ভয়াবহ হয় তা রাবেয়ার লাশ না দেখলে কখনো বুঝতেই পারতাম না। পুরো বাড়ি অন্ধকারে ডুবেছিল। পূর্ব কোণের টিনের ঘরের সামনে বাতি জ্বলছিল টিমটিম করে। তার নিচের বিছানার চাদরটা রাবেয়ার লাশ। আমাদের গ্রামে আত্মহত্যা করা মানুষের বাড়িতে কেউ উকি দিত না, চরম পাপের কাজ হিসেবে গণ্য করা হতো। শুধু দুজন পুলিশ ডোমের অপেক্ষায় আম গাছের পাশে দাঁড়িয়ে পায়চারি করছিল। ঘরের ভেতর থেকে রাবেয়ার মায়ের মুখ চেপে কান্না ভেসে আসছিল ক্ষণে ক্ষণে। আর রাবেয়ার বাবা তো টিনের দরজার সামনে বসে আক্ষেপ করছিল, এভাবে মরতে গেলি কেন রে মা? আমি জানাজা দিব কেমনে? আমার শরীর সমানে কাঁপছিল।
পুলিশ দুজনের চোখ ফাঁকি দিয়ে দুরু দুরু বুকে লাভের রাশ পাশে নিয়ে বসে পড়লাম। মৃত মানুষের মুখে আগে কখনো দেখিনি, এমনকি আত্মীয় স্বজন কেউ মারা গেলেও যেতাম না, কিন্তু হাজার হলে আমার ভালোবাসার মানুষ বলে কথা। খুব সাবধানে রাবেয়ার মুখের উপর থেকে চাদর সরিয়ে দিলাম। মুখটা ফ্যাকাশে হয়ে গেছে, গলার মাঝে কালচে দাগ দেখে খিচুনি দিতে শুরু করলো শরীরটা। বড় ভয়ঙ্কর ছিল সে দৃশ্য, আমি আর সহ্য করতে পারলাম না। গুঙ্গিয়ে কেঁদে উঠলাম রাবেয়ার জন্য। আর তখনই ঘটলো ভয়ঙ্কর এক ঘটনা। আচমকা আমার ডান হাত শক্ত করে চেপে ধরে রাবেয়া, ঠোঁটগুলো দাঁতে কর্মর শব্দে কেঁপে বলল, মৃত্যুর আগে এই মায়া কই ছিল তোর? আমি ফিরবো, খুব তাড়াতাড়ি ফিরবো। চিৎকার দিয়ে এক ছিটকে দূরে গিয়ে পড়লাম। সঙ্গে সঙ্গে পুলিশ দুজন দৌড়ে আসে আমার কাছে। জিজ্ঞাসা করতে বললাম, রাবেয়া আমার হাত চেপে ধরল। একজন পুলিশ বিরক্ত হয়ে বলল, গাঁজা কি বেশি খাওয়া হয়েছে নাকি? আমার কথা খুব একটা বিশ্বাস করেনি দুজন, কিন্তু বাসায় ফিরতে কবজিতে আঙুলের ছাপ দেখে ভয়টা আরও প্রবলভাবে ঘিরে ধরলো আমাকে। সত্যি তাহলে রাবেয়া মৃত শরীর আমাকে শক্ত করে ধরেছিল? রাবেয়ার ঝামেলা মিটমাট করতে 2 দিন পেরিয়ে গেল। রাবেয়ার বাবা মৃত্যুর অভিযোগ তুলে আমাকে ফাঁসাতে চেয়েছিল, কিন্তু কাগজের পাতায় আমার নাম লেখা না থাকায় পুলিশ ঝামেলা সহজেই এড়িয়ে গেল। বাবা দেরি করে চাইলেন না। পরদিন সোমবার বড় অনুষ্ঠান করে আমার বিবাহিত স্ত্রী নিশিকে বাড়িতে তুলে আনা হলো। নিশি দেখতে ছিল খুব সুন্দরী, নম্র আচরণ আর মিষ্টি মুখে বাড়ির সবার মন জয় করে নিয়েছিল, কিন্তু আমার মন থেকে তখনও রাবেয়ার মৃত্যুর ঢগলটা কাটিয়ে উঠতে পারেনি। প্রায় মনে হতো কেউ আমাকে দূর থেকে খুব মায়া নিয়ে তাকিয়ে আছে, অপরিচিত কণ্ঠে আমায় ডাক দিবে, কিন্তু আশেপাশে তাকালে তেমন কিছুই চোখে পড়তো না। বাবা নিজে দাঁড়িয়ে থেকে খুব সুন্দর করে তার ছেলের বাসা সাজিয়েছিলেন। হাজার হলেও একমাত্র ছেলে বলে কথা। নানান ব্যস্ততায় পুরো দিন কেটে গেল চোখের পলকে। আস্তে আস্তে মানুষজন চলে যেতে বন্ধুবান্ধব জোর করে বাসর ঘরে ঢুকিয়ে দিল আমাকে। দরজা বন্ধ করে দেখতে পেলাম লাল শাড়ি পরে নিচে বিছানায় চুপটি করে বসে আছে। আমি ধীরে ধীরে মেয়েটির পাশে বসলাম। পাঞ্জাবির পকেট থেকে আংটি বের করে ডান হাতে পরাতে গিয়ে মনে হলো আমি একটি মৃত মানুষের হাত ধরে ফেলেছি। কাঁচা মাংসের খসখস চামড়ার আস্তরণ খসে পড়ল বিছানার উপর। পচা গন্ধে বমি হবার উপক্রম। ভয়ে শরীর ঘামতে শুরু করলো। কাপা গলায় জিজ্ঞাসা করলাম, কে তুমি? বিচ্ছিরি এক কণ্ঠে বলল, আমি রাবেয়া। এক লাফে দাঁড়িয়ে পড়লাম আমি। লাল শাড়ি ঘোমটা উঠাতে ঝলসানো ফ্যাকাশে মুখটা দেখে আর সহ্য করতে পারলাম না। এক চিৎকার দিয়ে দৌড়ে বেরিয়ে পড়লাম বাসর ঘর থেকে। উঠোনে দাঁড়িয়ে থাকা সকলে তখন ঘিরে ধরলো আমায়। আতঙ্কের ছাপ দেখে সবাই অনুমান করতে পারল মজা করার মতো সময় এখন নয়। মুরব্বীরা জিজ্ঞাসা করলো, কী হয়েছে বাদল? কিছু দেখে ভয় পেয়েছিস? তখন আমি কথা বলতে পারছিলাম না। খুব কষ্টে হাঁপিয়ে বললাম, রাবেয়া ফিরিয়েছে, লাল শাড়ি পরে আমার বিছানার উপর বসে আছে। কথাটা শুনে সঙ্গে সঙ্গে সবাই দৌড়ে বাসর ঘরে গেল। দরজা খুলে দেখতে পেলে সত্যি বিছানায় লাল শাড়ি পরে কেউ একজন বসে আছে। ছোটো মামা সাহস করে এগিয়ে আসলেন তার দিকে। ঘোমটা তুলে দেখতে পেল নিশি বসে আছে। এমন কাণ্ডে নিশি বেশ লজ্জা পেয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। বড় চাচা আমার কাঁধে মৃদু হাত করে বলল, তোর দুষ্টুমি আর গেল না। বিয়ের দিন আমাদের সবাইকে বোকা বানিয়েছিলি। সবার থেকে ইচ্ছে মতো বকা শুনে তখন লেজে গোবরে অবস্থা। দরজা বন্ধ করে আবার বিছানায় গিয়ে বসলাম। নিশিকে জিজ্ঞেস করলাম, তুমি কি একটু আগে সত্যি বিছানায় ছিলে? নিশি মাথা নেড়ে বলল, একটু ওয়াশরুমে গিয়েছিলাম। কিন্তু কেন বলো তো? তুমি কি আমাকে দেখতে না পেয়ে রাগ করে বের হয়ে গিয়েছিলে নাকি? আমি আর বিস্তারিত না ঘেটে নিজেকে স্বাভাবিক করে বলতে শুরু করলাম নিশির সাথে। কিন্তু রাবেয়ার ভূত তখনও মাথা থেকে নামেনি। আমি নিশ্চিত ছিলাম আমার চোখ ভুল কিছু দেখেনি আর আমার কান ভুল কিছু শোনেনি। সেটা আরও দৃঢ়ভাবে মনে গেঁথে গেল যখন বিছানার এক পাশ থেকে বিয়ের আংটি হাতে নিয়ে দেখতে পেলাম সেখানে চামড়ার হালকা আস্তরণ পড়ে আছে, যেন কেউ খুব রেগে হাত থেকে খুলে ফেলে দিয়ে গেছে বিয়ের আংটিটা। এমন ছোটোখাটো ভয়ের মাঝে কেটে গেল আমার বাসর রাত। পরদিন নতুন এক ভয়ে আমার চারপাশে ঘিরে ধরল। প্রায় রাবেয়াকে দেখতে পেতে শুরু করলাম আমি, কিন্তু তার চেহারার মাঝে ছিল অস্বাভাবিকতার ছাপ। আগুনে ঝলসানো ভয়ঙ্কর সে মুখ এক পলক তাকালে বুকের কাঁপুনি ধরে দিত। সে বাগানে হেঁটে বেড়াতো, কখনো বা দেখা যেত পুকুর পাড়ে, এমনকি মাঝে মাঝে আমার বারান্দাও দেখতে পেতে শুরু করলাম রাবেয়াকে। কিন্তু মুখ ফুটে কাউকে বলতে পারলাম না শেষে পাগল ভেবে বসে কিনা। দেখা যেত আমি রুমে বসে নিশিকে নিয়ে প্রাণ খুলে কথা বলছি, আর তখনই রাবেয়া জানলার পাশে এসে দাঁড়াতো। তার চোখে মুখে রাজ্যের ক্রোধ দেখে আমি ঠিকমতো কথা বলতে পারতাম না। ভয়ে চুপসে যেতাম বিছানায় করে। আমাকে নিয়ে বাড়ির সবার মাঝে ফিসফিসানি শুরু হয়ে গেল। নিশি অবশ্যই আমার পাগলামি আচরণের কথা তাদের বলে দেয়। বড় চাচা প্রায় জিজ্ঞাসা করতো, তোর কি মাথায় যন্ত্রণা হয়? আমার লজ্জায় অপলক চেয়ে থাকা ছাড়া আর উপায় নেই। ছোটরা আলাটে আমাকে পাগল উপাধি দিল। আমি যেন এক অন্যরকম নরকে বসবাস শুরু করলাম। এক শুক্রবার বা বিকালে ঘটনার বাড়ির ছেলেবুড়ো সবাই এক চাচাতো ভাইয়ের বিয়ে খেতে
পাশের গ্রামে যাই। আমার সকাল থেকে জ্বর থাকার কারণে যেতে রাজি হইনি। দেখাশোনার জন্য বাবা নিশিকে থেকে যেতে বললে নিশি আর না করেনি। সবাইকে বিদায় দিয়ে বাড়ি থেকে গেল। দুজনে খোশ মেজাজে গল্প করে দিনটা পার করে দিলাম। দুপুরের পর শরীর ভালো লাগতে শুরু করলো আমার। বিছানায় উঠে পায়চারি করতে লাগলাম। বিকালে দিকে নিশি বলল তার নুডলস খেতে ইচ্ছে করছে। আমাদের বাড়ি থেকে দোকানের বেশ ভালোই দূরে ছিল। গায়ে জামা পরে নুডলস আনতে বাজারে গেলাম। আর এটাই যেন আমার কাল হয়ে দাঁড়ালো। নুডলস নিয়ে উঠোনে ঢুকতে ভীষণ রকমের ভিমড়ে খেলাম। উঠোন জুড়ে ছোপ ছোপ রক্তের দাগ। ডিম পাড়া লাল মুরগির এক কোনায় নিথর হয়ে পড়ে আছে, আর পোষা বিড়ালটার মাথা তেতলানো। হাত থেকে নুডলসের প্যাকেটটা বের করে নিশিকে জোরে জোরে ডাকতে শুরু করলাম, কিন্তু কোনো সাড়া শব্দ পেলাম না। এমন সময় গোগো একটা শব্দ পেলাম রুম থেকে। ভয়ে আমার শরীর চলছিল না। একা বাড়িতে অঘটন ঘটে গেলে কে আসবে আমাকে বাঁচাতে? এমন দোটানার মাঝে গোগো শব্দটা আরও বেড়ে যায়। আমি ধীর পায়ে দরজা সরিয়ে ভেতরে ঢুকে পড়লাম। বাবার রুম পেরিয়ে আমার রুমের সামনে আসতে চোখ দুটো এক জায়গায় থমকে গেল। নিশি গলায় দড়ি দিয়ে ফ্যানের সাথে ঝুলে আছে। তার চোখ দুটো একদম স্থির, আর ঠিক তার নিচে বসে আছে রাবেয়া। তার হাতে আমার বিয়ের আংটি। কখনো ভালো থাকতে দিবে না। আমার আত্মা বড্ড কষ্টে আছে। আর সহ্য করতে পারলাম না। লুটিয়ে পড়লাম মাটিতে। তাহলে কি সত্যি রাবেয়া ফিরে এসেছে? আমার সাথে এতদিন যা ঘটেছিল তা কল্পনা ছিল না, একদম দিনের আলোর মতো পরিষ্কার ছিল। কিন্তু মৃত্যুর পর মানুষ তো ফিরে আসা সম্ভব নয়। তাহলে রাবেয়া ফিরে আসলো কীভাবে? আর রাবেয়া মারা গিয়েছিল ফাঁসিতে ঝুলে, তবে তার মুখ ঝলসে গেল কীভাবে? আমার মৃত প্রেমিকা রাবেয়ার হাতে বিয়ে করার নতুন বউ নিশি ফ্যানের সাথে ঝুলে পড়ার মৃত্যু দৃশ্য সহ্য করতে পারলাম না। মাটিয়ে লুটিয়ে পড়লাম মাটিতে। কত সময় পর চোখ খুললাম তখনও আন্দাজ করতে পারলাম না, কিন্তু বুঝতে পারলাম রাত অনেক গভীর হয়েছে। নিস্তব্ধ উঠান জুড়ে ঝিঝি পোকার আওয়াজ আসছিল বাইরে থেকে। দেখতে পেলাম সবাই শত উৎকণ্ঠা নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। স্বাভাবিক হতে আমার কিছুটা সময় লাগলো, আর সঙ্গে সঙ্গে কেঁদে উঠলাম নিশির জন্য। সবাই আমার কান্না দেখে প্রথমে ভূত দেখার মতো চমকে গেল। মাকে জিজ্ঞেস করলাম নিশির জানাজার সময় কখন। আমি মেয়েটাকে বাঁচাতে পারলাম না। আমার কথা শুনে ঘরের মাঝে পিনপত নীরবতা নেমে এলো। বাবা এগিয়ে এসে বলল, এসব পাগলের মতো কী বলছিস তুই? নিশির জানাজা যাবে কেন? আমি আবারও কেঁদে উঠলাম। নিশিকে বাঁচাতে পারিনি বাবা, আমাকে তোমরা ক্ষমা করে দিও। আর তখনই দুধের গ্লাস হাতে নিয়ে নিশি ভেতরে ঢুকে। আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। বিছানা ছেড়ে উঠিকে নিশিকে ধরে বললাম, তুমি বেঁচে আছো তাহলে? এমন আবল তাবল প্রলাপ দেখে বাবা বলল, তোর মাথা ঠিক আছে? কি বলছিস এসব? আমি বললাম, বাবা, রাবেয়া আমাকে সুখী হতে দেবে না। সারাক্ষণ আশেপাশে ঘুরঘুর করে, আর সুযোগ পেলে একটা অঘটন ঘটায়। তোমরা দাওয়াত খেতে বের হওয়ার পর আমি বাজারে গেছিলাম নুডল কিনতে, আর এসে দেখে সব কিছু ওলটপালট হয়ে গেছে। ডিম পাড়া মুরগিটা মরে এক কোণায় পড়ে আছে, বিড়ালটার মাথা থেতলানো, আর ঘরে ঢুকে থেকেই নিশি ফ্যানের সাথে ঝুলছে। এই দৃশ্য আমি সহ্য করতে পারিনি। আমার বড় চাচা ছিলেন ধার্মিক প্রকৃতির মানুষ। তিনি কিছু একটা আঁচ করতে পেরে বাবা আর আমাকে রুমে রেখে সবাইকে বের করে দিলেন বাইরে। এক মনে তসবিশ ঝটপটে চোখ বন্ধ করে হাঁটাহাঁটি করতে শুরু করলেন রুম জুড়ে। তারপর চোখ খুলে আমার পাশে বসে বললেন, তুই আর নিশির কিছুদিনের জন্য বাইরে ঘুরে এই বাড়িতে খারাপ নজর লেগেছে, কিছু একটার ব্যবস্থা করতে হবে। আমি বললাম, খারাপ নজর নয় চাচা, রাবেয়ার আত্মা আমার থেকে প্রতিশোধ নিতে চায়। রাবেয়ার লাশ দেখতে যাওয়ার পর থেকে আমি আশেপাশে তার ছায়া দেখতে পাই। চাচা আমার মাথা নেড়ে বললেন, আমি তা জানি, কিন্তু সব কথা মুখে বলতে নেই, এতে ঝামেলা আর ক্রোধ দুটোই পারে। নিশিকে নিয়ে কয়েকদিনের জন্য ঘুরে আয়, আমি দেখছি কি করা যায়। বাবা আর চাচা চলে যাওয়ার পর আমি ঝিম মেরে কিছুক্ষণ বসে রইলাম বিছানার উপর। মনটা ছটপট করছিল অজানা কারণে। রাবেয়া আমার কাছে আসলে কি চায়? ভেবেছিলাম হয়তো নিশিকে মেরে আমার উপর প্রতিশোধ নেবে, কিন্তু নিশিকে মারেনি। তাহলে সবাই কি আমার মনের ভুল? এমন দোটানার মাঝে বারান্দা থেকে গুনগুন করে গানের আওয়াজ শুনতে পেলাম আমি। সরু কণ্ঠটা কেমন পরিচিত লাগছিল, আর এক লাফে উঠে দাঁড়ালাম। বারান্দায় উঁকি দিতে চমকে গেলাম। সাদা কাপড়ের মোড়ানো লাভের রাস বারান্দায় পড়ে আছে, তার লাল টকটকে চোখ দুটো খোলা। আচমকা আমার পা চেপে ধরল সে। ধপাস করে পড়ে গেলাম নিচে। তার নখের আঁচড় গুড়িয়ে উঠলাম, কিন্তু মুখে ভয় দিয়ে শব্দ আসছিল না। রাবেয়ার মৃত শরীর হেসে বলছে, কিরে, বউকে খুব ভালোবেসে ফেলছিস? 7 বছরের সম্পর্ক এত তাড়াতাড়ি ভুলে গেলি? আমি তো সংসার নষ্ট করে দেব, শুধু দেখে যা আমি কি করি। বললাম, প্লিজ আমাকে ছেড়ে দাও, আমার ভুল হয়ে গেছে। কিন্তু রাবেয়ার মুখে যেন আরও ভয়ঙ্কর
রূপ ধারণ করলো। আমাকে আরও শক্ত করে চেপে ধরলো তার দিকে। নখের আঁচড় আর নিতে পারলাম না। শরীরের সব শক্তি দিয়ে চিৎকার দিলাম। আর একটু পরেই দৌড়িয়ে ছুটে আসে নিশি। আমাকে বারান্দায় পড়ে থাকতে দেখে মেয়েটা কান্না করে দেয়। বারবার জিজ্ঞাসা করে বিছানায় ছেড়ে উঠতে বলেছিল কে। আমি লুঙ্গির আড়ালে পা দুটো ঢেকে ফেললাম সঙ্গে সঙ্গে। সেই বিষয়ে কোনো কথা বলিনি, কিন্তু আর চোখে তখনও দেখি রাবেয়া জানলার কোণে দাঁড়িয়ে। আমার স্ত্রীর কান্না দেখে সে অট্টহাসিতে ফেটে পড়ছে, যেন বলছে, বড্ড বাচ্চা বেঁচে গেলি আজ। সেই ঘটনা দুদিন পর নিশিকে নিয়ে কক্সবাজারে পাড়ি জমালাম আমি। নিশির মুখখানা তখনও গম্ভীর। তার মনের ভিতরে আমাকে নিয়ে বড় একটা ঝড় বয়ে যাচ্ছিল, সেটা আমি বুঝতে পারছিলাম। বিকালের দিকে সমুদ্রে পাড়ে হাঁটতে গিয়ে তার হাত ধরে বললাম, দেখো, মানুষের আগের জীবন থেকে ছোটোখাটো দুর্ঘটনা থাকে। রাবেয়ার সাথে আমার প্রেমের সম্পর্ক ছিল, কিন্তু তা শুধু দূর থেকে। এখন তাও অতীত হয়ে গেছে। তুমি আমাকে ভুল বুঝো না। নিশি আমাকে অবাক করে দিয়ে বলল, আমি সেটা নিয়ে ভাবছি না। আমি ভাবছি রাবেয়া কি সত্যিই তোমাকে দেখা দেয়? মানুষ বলছে রাবেয়ার মৃত্যুর পর তোমার নাকি মাথার সমস্যা হয়েছে। আসল কারণটা কি আমাকে বলবে তুমি? আমি শুধু নিশিকে বললাম, আমার মাথা একদম সুস্থ। অসুস্থ মানুষ কখনো এত নিখুঁত করে কথা বলতে পারে না। তবে রাবেয়ার অস্তিত্ব সত্যি আমি অনুভব করি, কিন্তু সেটা খুব ভয়ঙ্কর রূপে। নিশির সাথে বিকেলের পর থেকে সম্পর্কটা আবার ঠিক হয়ে যায়। ভালোই চলছিল সব কিছু। আমি ভাবলাম হয়তো বড় চাচার কথাই ঠিক, সমস্যা আমাদের বাড়িতে, এখানে কোনো ঝামেলা হবে না। কিন্তু আমার ধারণা ছিল ভুল। আড়ালে ওত পেতে অপেক্ষা করছিল অন্য কিছু, আর সেটা আমার জন্য নয়, নিশির জন্য। ঘটনা ঘটে তার দুদিন পর। আমরা সেদিন প্রচণ্ড ঘোরাঘুরি করে সকাল থেকে একদম সন্ধ্যা অবধি। ক্লান্ত চোখে ঘুম জড়িয়ে আসলো। রাতের খাবার খেয়ে বেশ তাড়াতাড়ি শুয়ে পড়ছিলাম দুজনে। প্রচণ্ড গরমে ঘুমতে ভেঙে যায় আমারে। বালিশের পাশ থেকে এসির রিমোট হাতে নিয়ে অনেক চেষ্টা করার পর চালু করতে পারিনি। রাগে রিমোট ছুঁড়ে গিয়ে দেখি বিছানার পাশে নিশি নেই। প্রথমে ভাবলাম হয়তো ওয়াশরুমে যেতে পারে, কিন্তু অনেক সময় পেরিয়ে গেলে ওয়াশরুম থেকে কোনো সাড়া শব্দ পেলাম না। ভ্যাপসা গরমের মাঝে আমি তখনও শুয়ে আছি, কিন্তু ডান দিকে ফিরতে ডিম লাইটে মৃদু আলো মেঝের দিকে চোখ পড়তে স্থির হয়ে তাকিয়ে রইলাম কিছুক্ষণ। চুল খোলা অবস্থায় একটি কালো ছায়া নিচে বসে আছে। লম্বা ঘন চুলে ঢেকে আছে তার। ছায়াটির হাতে মাঝে একটি চকচকে ছুরি। মেঝের উপর সেই ছুরি দিয়ে কী যেন আঁকাআঁকি করছে সে। আমার নিঃশ্বাস তখন দ্রুতভাবে ওঠানামা করতে শুরু করলো। কী করব ঠিক বুঝতে পারছিলাম না। প্রচণ্ড সাহস নিয়ে শিরদাঁড়া টান করে বিছানায় বসে পড়লাম। কিন্তু তখনও একটা দৃশ্য আমার দেখা বাকি। ছায়াটি আর কেউ নয়, অর্ধনগ্ন শরীরে নিশি বসে আছে, আর তার সামনে রাবেয়া, সাদা কাপড়ে মোড়ানো শরীর। নিশি তার হাতে ছুরি দিয়ে মৃত শরীরটাকে ক্ষতবিক্ষত করে চালাচ্ছে। আমি কাঁপা কণ্ঠে বললাম, এসব কী হচ্ছে? তখনই চুলের আড়াল সরিয়ে একটা সাদা চোখ আমার দিকে তাকালো। সে চোখ নিশির ছিল না, যেন নিশির শরীরে অপার্থিব কিছু ভর করেছে। ফ্যাঁসে গলায় উত্তর দিল, দাঁড়া, আমি আসছি। রাবেয়ার লাশ রেখে নিশি ছুরি হাতে উঠে দাঁড়ালো। সাদা চোখ দুটো যেন আমায় কেটে ছিঁড়ে ফেলবে। আমি পেছাতে শুরু করলাম একটু একটু করে। দেওয়ালে পিঠে অস্তিত্ব টের পেতে বুঝলাম আমার সময়ের নেই। মৃত্যু কোলে ঢলে পড়তে হবে। নিশি আমার মুখে একদম কাছে চলে আসে। তার হিংস্রতার শব্দে আমি অনুভব করছিলাম চোখের ভিতরে ক্রোধের আগুন দাউ দাউ করে জ্বলছিল। চোখ বন্ধ করে মৃত্যুর জন্য তৈরি হয়ে গেলাম আমি। কিন্তু সৃষ্টিকর্তা এমন আমাকে বাঁচিয়ে দিল। এমন সময় দূর থেকে ফজরের আজানের শব্দ আমার কোলে ঢলে পড়ল নিশি। সব কিছু মুহূর্তে উধাও হয়ে গেল রুম থেকে। ক্লান্ত শরীরটা চোখ বুজে এলিয়ে দিলাম নরম বিছানায়। এই ঘটনার পর নিশিকে নিয়ে পরদিন হোটেল ছেড়ে বের হয়ে পড়লাম আমি। কথাটা বাবাকে বলতে তিনি টেকনাফে দুঃসম্পর্কে এক খালার বাসায় উঠতে বললেন। নিশি তখনও রাতের ব্যাপারে কিছুই জানে না। বারবার জিজ্ঞাসা করলাম, এত সুন্দর রুম রেখে আমরা কোথায় যাব? আমি চুপ করে রইলাম। কোনো অজুহাত আমার কাছে ছিল না। শুধু মন বলছিল একা থাকা মোটেও নিরাপদ নয়। যেভাবেই হোক আমাকে বাঁচতে হবে। ব্যাগপত্র নিয়ে দুপুরের দিকে পৌঁছে গেলাম খালার বাসায়। দরজা কড়া নক করতে ফ্রক পরিয়ে তো ছোট্ট একটা মেয়ে এসে দাঁড়ালেন আমাদের পাশে। মেয়েটির কোলে ছিল একটি কালো বিড়াল। আর খালার পরিচয় করিয়ে দিতে যে ঘটে গেল এক অবাক ঘটনা। নিশিকে দেখে বিড়ালটা সামনে ডাকতে শুরু করলো। ঠিক ডাক নয়, কান্নার মতো। খালা বলল, আমার মেয়ে শিলা কথা বলতে পারে না, আর এই বিড়ালটা তার নিত্যদিনের খেলার সাথী। আমি খালাকে জিজ্ঞেস করলাম, বিড়ালটা এমন করছে কেন? খালা তার মেয়ে শিলাকে জিজ্ঞাসা করতে শিলা হাতের ইশারায় কী যেন বলল খালাকে। আমি কিছু বুঝতে না পেরে তাকিয়ে রইলাম খালার মুখের দিকে। কিন্তু খালার মুখ যেন আচমকা পাল্টে গেল। হাসি মাখা মুখে এসে ভিড়ল আতঙ্ক মেশানো এক বিধ্বস্ত চেহারা। আমি ব্যাপারটা বলতেই
তিনি তখনই এড়িয়ে গেলেন। সন্ধ্যার দিকে আমরা বসে গল্প করছিলাম। নিচে আচমকা উঠে চলে গেল বাইরে। এর ফাঁকে আমি খালাকে বললাম, শিলা দুপুরের দিকে কি বলছিল আপনাকে? খালা প্রথমে বলতে রাজি না হলেও আমার জোরাজুরিতে শেষ পর্যন্ত বলেই ফেলল। আমার মেয়ে বোবা হলেও অস্বাভাবিক কিছুর অস্তিত্ব সহজে বুঝতে পারে। আজ দুপুরে তোমার স্ত্রী নিশির পিছনে কেউ একজন দাঁড়িয়েছিল, আর বিড়ালটা সেই দৃশ্য অবয়ব দেখে ভয় এমন কান্না করছিল। আমি কিছু বলতে যাব, তার আগে কল্পর থেকে শুনতে পেলাম নিশির আত্মচিৎকার। দৌড়ে গিয়ে দেখি নিশির দু হাতে মুখ ঢেকে বসে আছে, আর তার পাশে দাঁড়িয়ে শিলা আত্মার ছোট্ট বিড়ালটি। নিশি ভয়ে আমাকে জড়িয়ে ধরে বলল, আমি এখানে হাঁটাহাঁটি করছিলাম, আর তখনই কলপারে ওই জায়গা থেকে একটা কুচকুচে কালো মেয়ে হামাগুড়ি দিয়ে হেঁটে আসছিল আমার দিকে। বিড়বিড় করে বলছে, বাঁচতে দিব না। ছায়াটি আমার কাছে আসতে বিড়ালটি লাফ দিয়ে আমার সামনে এসে পড়ে, আর হামাগুড়ি দেওয়া মেয়েটি কোথায় যেন মিলিয়ে গেল। নিশির কথা শুনে আমি শিলার দিকে তাকালাম। খেয়াল করলাম শিলার চোখ আমায় কিছু বলতে চাইছে, কিন্তু শিলা তো বলতে পারে না। তার চোখের ভাষা আমি বুঝবো কী করে? এই ঘটনায় নিশি খুব ভয় পেয়ে গেছিল। ঘণ্টাখানেকের মাঝে জ্বর চলে আসে শরীরে। জ্বরের মাঝে আপন মনে বিড়বিড় করছিল সে। আমি আর খালা তো চিন্তায় শেষ। রাতে ডাক্তার ডেকে আনা হলো। কড়া ডোজের ওষুধ খেয়ে বলল সকালের মাঝে ঠিক হয়ে যাবে। আমি পাশাপাশি জলপট্টির ব্যবস্থা করলাম। এর মাঝে কখন যেন চোখ লেগে যায় টের পেলাম না। নিশির নড়াচড়া খুব বেশিক্ষণ স্থায়ী হয়নি, কিন্তু চোখ খুলতে টের পেলাম আমি আর নিশি ছাড়া এই রুমে কেউ একজন আছে, আর সে আমার খুব কাছেই দাঁড়িয়ে আছে। আমি নড়াচড়া না করে আর চোখে তাকালাম কিছু দেখার আশায়, আর আবছায় অন্ধকারে প্রথমে চোখে পড়ল বিড়ালটিকে। অন্ধকারে তার চোখ দুটো জলজল করছে। বিড়ালটির পাশে আছে শিলা। ছোট্ট বাচ্চা মেয়েটাকে দেখে পুরনো ভয়টা আবার চেপে ধরল। এত রাতে শিলা আমার রুমে আসলো কীভাবে? তবে কি রাবেয়া এবার শিলার শরীরে ঢুকে পড়েছে? এমন কল্পনার মাঝে শিলা আমার পাশে এসে বসে পড়ে। আমার শরীর আবার কাঁপতে শুরু করে। আমার বাম হাতে উপর তখন নিশি শুয়েছিল। এমন অবস্থায় শিলা আমার গলা চেপে ধরলে নিজেকে রক্ষা করার কোনো শক্তি থাকা আমার কথা নয়। এমন দোটানার মাঝে আমায় অবাক করার দিয়ে কথা বলতে না পারা শিলা বলে উঠল, সময় হাতে বেশি নেই। রাবেয়ার আত্মা বন্দি হয়ে আছে, তাকে মুক্ত করতে না পারলে তুমি আর নিশি বাঁচতে পারবে না। তোমাদের তিনজনকে কেউ একজন একেবারে মারবে না, তিলে তিলে একদম সময় নিয়ে মারবে। অন্ধকার ছেড়ে দ্রুত মিলিয়ে গেল শিলা। কিন্তু আমি কি ভুল শুনেছি? শিলা তো কখনো কথা বলতে পারে না। তাহলে কে কথা বললো আমার সাথে? আর রাবেয়ার আত্মা বন্দি হয়ে আছে মানে? আর কেউ একজন কে হতে পারে? শিলা তো কথা বলতে পারে না, তাহলে আমার সাথে অন্ধকারে কে কথা বললো? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে সারাটা রাত আমার দু চোখের ব্যথা বন্ধ করতে পারলাম না। ভোরের ফুটতে আমি আর অপেক্ষা না করে খালাকে রাতের সব ঘটনা খুলে বললাম। সব শুনে খালা বলল, শিলা কোনো সাধারণ মেয়ে নয়। তোমাকে তো গতকালে বলেছিলাম শিলা অস্বাভাবিক কিছুর অস্তিত্ব আগের থেকে টের পেয়ে যায়। তুমি বরং ভালো এক হুজুরকে দেখাও। আশা করি শিলার কথার পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। আমি ছোটোবেলা থেকে একটু ধর্মবিমুখ ছিলাম, আর তাবিজ কবজ খুব একটা বিশ্বাস করতাম না। কিন্তু শিলার মুখে রাবেয়ার কথা শুনে আমার কাছে হুজুরের দেখানোর বিষয়টা বেশ ভাবিয়ে তোলে। খালা থেকে বিদায় নিয়ে দুপুরে নিশিকে সাথে করে বাড়ি ফিরলাম আমি। সবাই বেশ খুশি হলো। বড় চাচা একটু নাখোশ হলেন, বললেন বাড়িতে এখনও বিপদ নয়। এত তাড়াতাড়ি আসার কি দরকার ছিল? আমি বড় চাচার আচরণে বেশ অবাক হলাম। আর খারাপ নজর থেকে বাড়ি নিরাপদ করতে এত সময় লাগে তা জানা ছিল না। আমি মুখে কিছু না বলে এড়িয়ে গেলাম ব্যাপারটা। পরদিন আমি আর নিশি ঘুরতে বের হওয়ার কথা বলে গ্রাম থেকে অনেকটা দূরে হুজুরের বাড়ির দিকে রওনা দিলাম। নিশি একটু ভয়ে ভয়ে ছিল, বারবার আমাকে বলছিল আজকে না গেলে হয় না। কিন্তু আমি ছিলাম নাছোড়বান্দা। কোনো জিনিস একবার মাথায় ঢুকলে তা শেষ না করা পর্যন্ত মন খচখচ করতে থাকে। প্রায় 3 ঘন্টা পথ পেরিয়ে নির্জন এক গাছপালা ঘেরা বাড়ির কাছে পৌঁছালাম আমি আর নিশি। এত নির্জন একটা মেয়েকে সাথে নিয়ে গা ছমছম করতে লাগলো আমার। বাড়ির সদর দরজায় পা রাখতে টুপি পরিহিত এক লোক এসে বলল, আপনাকে বড় হুজুর ডাকছে। লোকটার কথা শুনে অবাক না হয়ে পারলাম না। আমি তো এখানে আসবো তা কাউকে বলিনি, তাহলে এরা জানলো কী পারে? যাই হোক, নিশিকে নিয়ে ভেতরে ঢুকে স্বাস্থ্যমতো এক পরেজগার লোক মেঝেতে পটির উপর বসে আছে। আমি নিশিকে নিয়ে সালাম দিয়ে বসে পড়লাম। হুজুর সালামের উত্তর বলল, আপনি এখানে কেন এসেছেন তা আমি জানি, কিন্তু আপনার মনের অবস্থা, আস্থার জায়গাটা খুব কম। আমি বললেই আপনি তা বিশ্বাস করবেন না। আমি বেশ রেগে বললাম, লোকটি কি ভণ্ড? মনে বিশ্বাস নিয়ে প্রতারণা করছে? আমি বলেই ফেললাম, আসলে আমার বিশ্বাস কম, কিন্তু তারপরও আপনার সাথে দেখা করতে আসলাম।
হুজুর কিছুক্ষণ বিড়বিড় করে কী যেন পড়া শুরু করলেন। তারপর খুব ধীর স্থিরভাবে বললেন, আপনার প্রাক্তন প্রেমিকার উপর কালো জাদু করা হয়েছে। আর এমনভাবে করা হয়েছে যে আপনার প্রাক্তন প্রেমিকার আত্মা যেন আপনার সংসারে নিয়মিত ক্ষতি করে যেতে পারে। এতে লোকটার কোনো ফায়দা নেই, কিন্তু হিংসা আর মনের খায়েশ মেটাতে শয়তানের বশবর্তী হয়েছে সে। এদিকে রাবেয়ার আত্মার মুক্তি মিলছে না, আর অন্যদিকে আপনি স্ত্রীকে নিয়ে নানা ভয়ঙ্কর ঘটনার মানসিকভাবে বিপস্ত হয়ে পড়ছেন। খুব শীঘ্রই জাদুর প্রভাব না কাটালে দুজনের একজন মারা যেতে পারেন। আমি হুজুরের কথা বিশ্বাস করিনি, বরং এক প্রকার ভণ্ড বলে চলে আসলাম বাড়িতে। সন্ধ্যায় উঠোনে বসতে নিশি বললেন সে আমার সাথে দোকানে যাবে। আমি ব্যাপারটায় বেশ চমকে উঠলাম। নিশি তো এমন মেয়ে না, বাড়ির পুরুষের সামনে খুব একটা আসে না, আর বলে কি না শাড়ি পরে আমার সাথে দোকানে যাবে। আমি কিভাবে যেন রাজি হয়ে গেলাম। আমাদের বাড়িতে থেকে একটু দূরে এক পুরনো কবরস্থান ছিল। নিশিকে নিয়ে বাড়ির দরজা পেরিয়ে রাস্তায় উঠতে সে দ্রুত হাঁটতে শুরু করলো। আমি কিছুতেই হেঁটে নিশির সাথে পারছিলাম না। বারবার থামতে বললো, কোনো কথা শুনছিল না মেয়েটা। এমন অবস্থায় হুট করে সেই পুরনো কবরস্থানে ঢুকে পড়ল নিশি। বেশ বড় ছিল সেই কবরস্থান। গ্রামের মানুষ মারা গেলে এখানেই কবর দেওয়া হতো। গাছ আর লতাপাতায় দিনের বেলা ভয়ঙ্কর দেখাতো জায়গাটা। আমি নিশিকে ডাকতে ডাকতে কবরস্থানে একদম ভেতরে চলে গেলাম। টর্চ লাইটের মৃদু আলোতে পা ফেলতে লাগলাম এক মাথা থেকে অন্য মাথা, কিন্তু নিশির কোনো সাড়া শব্দ শুনছিলাম না। এর মাঝে খুব সুরেলা কণ্ঠের কান্নার শব্দ আমার কানে এসে ঠেকালো। ভাবছিলাম নিশি কোনো ব্যথা পেয়েছে কিনা। আমি তখন হন্তদন্ত হয়ে আরও জোরে খুঁজতে লাগলাম নিশিকে। একটা মরা জামরুল গাছের সামনে আসতে থমকে দাঁড়ালাম। নিশি উল্টো দিকে মুখ করে বসে আছে, তবে বসে থাকার ভঙ্গি ছিল অস্বাভাবিক। আমি জিজ্ঞাসা করলাম, তুমি কাঁদছো কেন নিশি? ব্যথা পেয়েছো নাকি? নিশি কোনো উত্তর দিল না, বরং কান্নার বেগ আরও বেড়ে গেল। আমি বেশ বিরক্ত হয়ে নিশির আরও কাছে এগিয়ে গেলাম। মেয়েটার কাঁধে হাত রাখতে সে পিছনে ঘুরে তাকালো। শরীর জুড়ে তখনও শীতল স্রোত বয়ে গেল আমার। রক্তে মাখানো এক হিংস্র মুখ আমার দিকে তাকিয়ে হাসছে। তার বাম দিকে চোখটি নেই, হাতে একটি অর্ধগলিত বাচ্চার দেহ। আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। উল্টো দিকে ঘুরে দিতেই ধাক্কা খেলাম পাশের বাড়ির রিয়াজের সাথে। সে বিস্ময়ে হতবাক, জিজ্ঞাসা করলো, তুই এত রাতে কবরস্থানে? আমি বললাম, নিশিকে নিয়ে দোকানের দিকে যাচ্ছিলাম, মেয়েটি হঠাৎ ঢুকে পড়ে, কিন্তু এখন খুঁজে পাচ্ছি না। রিয়াজ চোখ বড় বড় করলো, তোর কি মাথা ঠিক আছে? নিশিভাবে আধা ঘন্টা আগে আন্টিকে নিয়ে আমাদের বাসায় গেছে। আমি এতক্ষণ বাসায় ছিলাম, বিশ্বাস না হলে তুই ফোন করে দেখ। আমি সাথে সাথেই ফোন দিলাম, আর নিশির কথা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। এতক্ষণ তাহলে আমি কার সাথে হাঁটছিলাম? মাথা কাজ করছিল না আমার। নিজেকে একা সময় দিতে ব্রিজের দিকে হাঁটা দিলাম। আমার মন খারাপ হলে ব্রিজের উপর বসে সময় কাটাতাম। ঝাউবনে ঘেরা জায়গাটা খুব পছন্দের ছিল আমার। সেখানে গিয়ে কিছুক্ষণ বসে থাকার পর ঝাউ গাছের পাশ থেকে দুজন ফিসফিসিয়ে কথা বলার শব্দ শুনতে পেলাম। চোর ভেবে আমি গিয়ে আড়ালে দাঁড়াতেই দেখি রবিন। তার পাশে আরও একটি ছেলে সামনে মদ গিলছে। রবিন ছিল রাবেয়ার মেজো খালার ছেলে। নিশিদের বাড়ি থেকে একটু দূরেই রবিনদের বাড়ি। আমি কান খাড়া করতে শুনতে পেলাম রবিনের কথা, শোন, আজকে মনের আনন্দে মদ খাবো। বাদলের এমন অবস্থা হয়েছে, এখন বউ জামাই মিলে পাগল হওয়া বাকি। রাবেয়ার দেহটাকে কাজে লাগিয়ে এমন বান মেরেছি, মৃত্যু ছাড়া আর কোনো পথ খোলা নেই। আমি নিজের কানে কথাগুলো বিশ্বাস করতে পারছিলাম না। তাহলে বড় হুজুর যা বলেছে সব ঠিক? আরও বিস্তারিত জানতে একটি লাঠি নিয়ে ধাওয়া দিলাম রবিনকে। তখন মদ খায়নি সে। আমাকে দেখে বনের মাঝ বরাবর ছুট। নিজের ভিতরে জেদ চেপে গিয়েছিল। হাল ছাড়িনি রবিনের পিছু। কিন্তু কপাল খারাপ থাকলে যা হয়। ঝাউবন পেরিয়ে পিচঢালা শহরের রাস্তা। রাস্তার উপর উঠতে আচমকা এক গাড়ির সামনে পড়ে গেল রবিন। ঘটনাস্থলে মারা গেল সে। পরদিন সকালে আবার নিশিকে নিয়ে বড় হুজুরের বাড়ির কাছে গেলাম। তিনি আমাকে দেখে বললেন, আমি জানতাম আপনি আবার আমার কাছে ফিরে আসবেন, তবে আপনার মনে বিশ্বাস আগের চেয়ে অনেক বেশি। আমি আর চুপ না থেকে রবিনের কথাগুলো তাকে খুলে বললাম। সব শুনে হুজুর বললেন, আমাকে একটু সময় দিন, হাজিরার ব্যবস্থা করতে হবে। যখন জোহরের নামাজের সময় হয়ে গিয়েছিল, তিনি আমাকে সাথে সাথে করে নামাজ পড়ালেন। নামাজ শেষে হাজিরায় হুজুরের চোখ বন্ধ করে সব শব্দ থেমে গেল, অথচ তার আগে পাখির কিচিরমিচির পরিবেশ ছিল কোলাহল মুখর। বেশ কিছুক্ষণ পর টিনের চালে বড় ইট পড়ার মতো শব্দ হলো। আমি আর নিশি দুজনে একটু কেঁপে উঠলাম। নিশি ভয় পেয়ে শক্ত হাতে চেপে ধরল আমাকে। হুজুর নিজে নিজে কিছু প্রশ্ন করছিল, আমি নিজেই কিছু কথার উত্তর দিচ্ছিলি। ব্যাপারটা এমন যে আমরা দুজন ছাড়া হুজুরের সামনে কেউ একজন দাঁড়িয়ে আছে। মিনিট 30 পর হুজুর চোখ খুলে পরিবেশ আবার আগের মতো হয়ে গেল। তিনি আমাকে বললেন, আপনি আপনার স্ত্রীর মাথায় হাত দেন, অস্বাভাবিক কিছু খুঁজে পান কি না দেখেন তো। আমি নিশির মাথায় হাত রাখতে
বড়ির দানার মতো কিছু একটা ঠেকলো। চুল সরাতে দেখি সেখানে চুলের জট লেগে গেছে, আর তার ভিতরে কয়েকটি সরু পুইন। আমি হুজুরকে দেখাতেই তিনি বললেন, আরও আছে, আর এসব দিয়ে আপনার স্ত্রীর উপর কালো জাদু করা হয়েছে। আমি আরও 3টা সরু পুইনের জট খুঁজে পেলাম। হুজুর একটা ব্লেড দিয়ে তা কেটে কাচের একটা বয়মে রেখে দিল। তারপর বললেন, ভাববেন না, সব শেষ। এত সহজ নয়। রবিন আপনার বাড়ির চারপাশে মরা কাকের মাথা নিয়ে 4টি পেরেক পুঁতে দিয়েছে, আর বাড়ি গেলেই আপনি ভয়ঙ্কর ঘটনার সম্মুখীন হবেন বেশি। হুজুরের কথা যেন আমার মাথার উপর দিয়ে যাচ্ছিল। একটি মানুষ অন্য একজনের এত ক্ষতি করতে পারে জানা ছিল না। আমি আর দেরি না করে হুজুরকে সাথে নিয়ে আমাদের বাড়ি গেলাম। কিন্তু সেখানে বাধে আর এক বিপত্তি। বড় চাচা কিছুতেই হুজুরকে বাড়ির খুঁড়তে দিবেন না, এতে নাকি বাড়ির অমঙ্গল হয়। আমি তার কথার কোনো যুক্তি না পেয়ে হুজুরের কথায় অবিচল রইলাম। শেষ পর্যন্ত অনেক জোরাজোরি কর বাড়ির চারপাশ মাটি খোঁড়া শুরু করলাম, আর চারকোনায় রশি দিয়ে বাঁধা পেরেক মরা কাকের মাথা খুঁজে পেলাম। হুজুর সেগুলো বয়মে ভরে বললেন, আর কোনো ঝামেলা নেই, আমি আজ রাতের মাঝে সব নষ্ট করে দিব। হুজুরকে ধন্যবাদ জানিয়ে সেদিন রাতে নিশির সাথে খুব আনন্দে একটা ঘুম দিলাম। কিন্তু তখনও বুঝতে পারিনি এই আনন্দ ছিল ক্ষণস্থায়ী। আমার ভালোই ছিল আমাদের। রাবেয়ার ভয়টা তখন একদম ভুলেই গেছিলাম। এক রাতে আমি আর নিশি বসে গল্প করছিলাম। হঠাৎ নিশি বলল, আমার ভীষণ চা খেতে ইচ্ছে করছে। আমি বললাম, বানালে মন্দ হয় না। আর গল্প কি চা ছাড়া জমে? নিশি চা বানাতে রান্না করে যেতেই আমি ফোনটা হাতে নিয়ে বসে পড়লাম। একটু পর আমার পায়ের আঙ্গুলে কেউ যেন আলতোভাবে ছুঁয়ে দিল। প্রথমে ভাবলাম হয়তো বিড়াল হেঁটে গেছে নিচ দিয়ে, কিন্তু আমার ধারণা ভুল প্রমাণ করে আবার হাতে জোরালোর অস্তিত্ব টের পেলাম পায়ের আঙ্গুলে। আমি একটু লাফ দিলাম সঙ্গে সঙ্গে। বিছানার নিচে তো কেউ থাকার কথা না, আর বাড়ির তেমন কোনো ছোট বাচ্চাই নেই যে দুষ্টুমি করবে। ফোনটা হাত থেকে রেখে একদম চুপ হয়ে গেলাম তারপর কী হয় দেখার জন্য। একটু পর আবারও খসখসে একটা হাত আমার পায়ে টান দিল, আর আমি একটু ভয় পেলাম। আমি হাতটি কোনো বাচ্চার নয়, বড় মানুষের। আমি কাঁপা কাঁপা গলায় জিজ্ঞাসা করলাম, খাটের নিচে কে? সঙ্গে সঙ্গে শুনতে পেলাম নিশির কণ্ঠ, আমি রে হাদারাম, আমার সাথে নিচে আসো। আমি হেসে বললাম, চা ফেলে খাটের নিচে কখন গেলে? নিশির কথা মতো খাটের নিচে মাথা দিলাম। অবাক কাণ্ড, ভেতরে কেউ নেই, কিন্তু ঠিক কোনায় চোখ পতে ভয়ে শরীর কাঁপতে শুরু করলো। একটা রক্তাক্ত কাটা পা ঝুলে আসছে। দৃশ্যটা দেখে আমার রাবেয়ার কথা মনে পড়ে গেল। তাহলে কি রাবেয়া যায়নি? ভয়ে ভয়ে মাথাটা তুলে দেখি সামনে কেউ নেই। মনের ভুল ভেবে বড় একটা নিঃশ্বাস ফেলতেই খাটের নিচ থেকে রাবেয়ার কণ্ঠ শুনতে পেলাম, কিরে ভেবেছিলে আমি চলে গেছি? এত সহজে যাব না, তোর মৃত্যু দেখেই তবেই আমার শান্তি। একটি কালো লিকলিকে মাথা বিছানার উপর ভেসে উঠল। আর সহ্য করতে পারলাম না, জোরে চিৎকার দিতে ছুটে আসলাম আমার রুমে, আর অদৃশ্য হয়ে গেল রাবেয়া। এর পরদিন এক আকাশ পরিমাণ রাগ নিয়ে আবারও ছুটে গেলাম সেই বড় হুজুরের কাছে। তিনি জোর গলায় বললেন, এমন হতেই পারে না, নিশ্চয় কোথাও ঝামেলা হয়েছে। জোহরের নামাজের পর আবার হাজিরায় বসলেন হুজুর, আর যা বললেন তা শুনে আমার অজ্ঞান হওয়ার জোগাড়। এই কালাজাদুর প্রভাব যদি কোনোদিন ভুলে নষ্ট বা ধরা পড়ে যায়, তা মাথায় রেখে রাবেয়ার কবরে নাক পাক করে রাখা হয়েছে। তাই জট কিংবা পেরেক তুলে ফেলার পরেও রাবেয়ার আত্মার মুক্তি পায় নাই। হুজুরের কথা মতো এবার রাবেয়ার কবরের সামনে যাই। তবে হুজুর বারবার সতর্ক করে বসলো, কাজটা মোটেও সহজ নয়, অনেক বাধার সম্মুখীন হতে হবে তোমাকে। আমি হুজুরের কথা মতো প্রস্তুতি নিয়ে মাঝরাতে বেরিয়ে পড়লাম বাইরে। রাবেয়ার কবর ছিল আমাদের বাড়ির পেছন দিকে, তাই চোখ কান খোলা রেখে মাঝরাতে কেউ যেন প্রকৃতির ডাকে বাইরে না আসে। ধরা পড়লে পরিণাম হবে ভয়ঙ্কর। আমার ভাগ্য ছিল ভালো, কোনো ঝামেলা ছাড়াই রাবেয়াদের বাড়ি পেরিয়ে গেলাম। কিন্তু আচমকা চারপাশের পরিবেশ পাল্টে গেল। প্রচণ্ড ঝড়ে দাঁড়াতে পারছিলাম না। তার সঙ্গে অনেক পরিচিত মানুষের কণ্ঠস্বর শুনতে পেলাম। বাবা আমাকে রেখে বলছে, বউ রেখে এত রাতে এখানে কি? তোর আজ খবর আছে। আমি উত্তর দিয়ে পিছনে ঘুরে গিয়েও শেষ পর্যন্ত নিজেকে সামলে নিলাম। হুজুর বারবার বলেছিল, যা কিছু হয়ে যাক পেছনে তাকানো যাবে না। আমি কবর খুঁড়তে শুরু করে নিলাম কোদাল নিয়ে। বড় বড় মাটির দলা তুলতে কোদালের মাথায় ঠেকালো বাঁশ। হাত দিয়ে বাঁশের আস্তরণ সরাতে কবরের ভেতর চোখে পড়ল সাদা কাপড়ে মোড়ানো এক পোটলা। আমি আর দেরি না করে হাত দুটো ঢুকিয়ে দিলাম কবরের ভেতর। তখনই কেউ যেন আমার হাত চেপে ধরলো। শুনতে পেলাম, এখান থেকে কিছুই নিয়ে যেতে পারবি না, তোকে মরতে হবে, তবেই আমার শান্তি মিলবে। আমি একটু ঘাবড়ে গেলেও ভয় পেলাম না। হুজুরের শেখানো সূরা জোরে জোরে পড়তে শুরু করলাম। কিছুক্ষণ পরে শিথিল হয়ে গেল আঁকড়ে ধরা হাতের জোর। তারপর ঘটনা খুব সামান্য। কাপড়ের পোটলাটি নিয়ে হুজুরের হাতে তুলে দিতেই তিনি আমাকে তার ভেতর থেকে
রাবেয়ার মাসিকের রক্তমাখা প্যাট দেখিয়ে বললেন, মানুষ কত খারাপ হতে পারে ভেবে দেখেছেন? আজ থেকে রাবেয়ার আত্মা মুক্তি পেয়েছে, আর কখনো আপনাদের দুজনের উপর খারাপ নজর আসবে না। হুজুরের কথা সত্যি হয়েছিল, এরপরে আর খারাপ কিছু ক্ষতি করেনি আমাদের দুজনে। তবে রবিনের স্বার্থ নিয়ে তখনও আমার কৌতূহল ছিল। শেষ পর্যন্ত জানতে পারলাম সে ছোটোবেলা থেকে রাবেয়াকে প্রচণ্ড ভালোবাসতো, কিন্তু বিয়ের কথাই বলেছিল, কিন্তু রাবেয়ার বাবা রাজি হয়নি। আর রাবেয়ার সাথে আমার সম্পর্ক সে কখনো খুশি ছিল না। যখন শুনতে পারলাম আমি রাবেয়াকে ছেড়ে অন্য একটা মেয়েকে বিয়ে করছি, তখনই সে প্রতিশোধ নিতে মরিয়া হয়ে উঠল। আর এসব কিছু কোনোভাবেই আমার বড় চাচা জেনে ফেলেন, আর তাই আমার সব কিছুতে তিনি বাধা দিতেন। কারণ কোনোভাবে আমি মারা গেলে আমার বাবার সব সম্পত্তির মালিক হবে তার ছেলে। রবিনের মাতাল সেই বন্ধুকে চেপে ধরতে হরহর করে সব বলে দেয় আমাকে। পরে অবশ্য বড় চাচা সব স্বীকার করে মাপ চায় আমার কাছে। আমিও ক্ষমা করে দেই বড় চাচাকে। এরপর কেটে গেছে 2 বছর। এখন আমার একটা নয়, মাসের ফুটফুটে কন্যা সন্তান আছে। রাবেয়ার প্রতি সম্মান রেখে আমি মেয়েটার নাম রেখেছি রাবেয়া। আমার পাশে শুয়ে ফোনের দিকে তাকিয়ে হাত পা ছোড়াছুড়ি খেলা করছে মেয়েটি। গল্প লেখা শেষ করতেই আমি রাবেয়াকে কোলে তুলে নিয়ে কপালে একটা চুমু এঁকে দিলাম। আচমকা আমার ছোট্ট মেয়েটা রাবেয়ার কথা বলছে, আমি কিন্তু আমার কথা রেখেছি। তোমাকে আমি ছেড়ে যাইনি, আর তুমি আমার নামও রেখেছো রাবেয়া। সমাপ্ত। রাবেয়ার মৃত আত্মা। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।